আজকের বিষয় বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। তো বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন হচ্ছে কোনো কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি বৃত্তাকার পথে গতিশীল হয় তবে ওই কণার গতিকে বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি বলা হবে। আমরা এইরকম নিতে পারি, ধরে নিচ্ছি একটা বিন্দুর সাপেক্ষে একটি কণা একটি বিন্দু পি থেকে কিউ পর্যন্ত মুভমেন্ট করেছে। তাহলে এক্ষেত্রে এর যে গতিটা হবে ওটাকে আমরা বলতে পারি বৃত্তীয় গতি। তো বৃত্তীয় গতির ক্ষেত্রে কতগুলো ব্যাপার। তো এখানে এটা যদি মূল বিন্দু হয় ও পি ইকুয়াস টু আর লিখতে পারি, আবার ও কিউ ইকুয়াস টু আর লিখতে পারি। ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটাকে আমরা লম্ব টানতে পারি বা স্ট্রেট লাইন টানছি। তো সেক্ষেত্রে এটাকে আমরা বৃত্তচাপ ধরতে পারি। যদি কোণটা খুব ক্ষুদ্র হয় এক্ষেত্রে বৃত্তচাপ আর এই লম্ব দূরত্ব যেটা আছে পি কিউ সেটা মোটামুটি কাছাকাছি মান দেখাবে। তো এখান থেকে আমরা কতগুলো জিনিস আলোচনা করব, যেমন সরল দোলগতির ক্ষেত্রে আলোচনা করেছিলাম সেরকম বৃত্তীয় গতির ক্ষেত্রেও আলোচনা করব। তো সেটা আলোচনা করবার আগে একটা জিনিস আমরা জানব, সেটা হচ্ছে ভেক্টর সম্পর্কে। তো এখানে ভেক্টরের দুটো পার্ট হবে, একটা হচ্ছে মেরু ভেক্টর। উদাহরণ হচ্ছে যা যা আমরা পড়ে এসেছি আগে রৈখিকে, সরণ, বেগ, ত্বরণ, রৈখিক বল, ভরবেগ, যা যা পড়েছি সবই কি হচ্ছে মেরু ভেক্টর। তো মেরু ভেক্টরকে আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি, রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক ভরবেগ, বল, এই ধরনের ভেক্টরগুলির একটি বাস্তব দিক থাকে। এখানে যতগুলো লেখা আছে সবার একটি বাস্তব দিক থাকে। তো এগুলোকে আমরা মেরু ভেক্টর বলতে পারি। অপরদিকে 2 নাম্বার আমরা নিতে পারি, সেটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। এটা কৌণিক প্রপার্টি নির্দেশ করবে। এটা বলতে পারি ঘূর্ণন সম্বন্ধীয় ভেক্টরগুলি, যেমন কি কি, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, যতগুলো ঘূর্ণন সম্বন্ধীয় আছে তাদেরকে বলা হবে অক্ষীয় ভেক্টর, কারণ এরা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে এদের দিক নির্দেশ করবে। যেমন আমরা যদি নেই এই টাইপের কোনো একটা বস্তু যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তার ক্ষেত্রে এটা বলতে পারি তার ডাইরেকশানটা হবে আপওয়ার্ডে। আবার কোনো জিনিস যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তার ক্ষেত্রে তার ডাইরেকশান হবে ডাউনওয়ার্ডে। যেমন কোনো জিনিসকে যদি আমরা টাইট করি বা ঢিলা করি, তো টাইট বা ঢিলা করলে কী হবে, যদি টাইট করি সেক্ষেত্রে বস্তুর দিকটা হচ্ছে সামনের দিকে এবং ঘূর্ণনটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। যেমন এটার ক্ষেত্রে বস্তুটা যদি আপওয়ার্ডে যায় ঘূর্ণনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর বস্তুটা যদি ডাউনওয়ার্ডে যায় সেক্ষেত্রে ঘূর্ণনটা হবে ক্লকওয়াইজ। তো এক্ষেত্রে এই দুটোকে অক্ষ বলা হচ্ছে, এই দুটো অক্ষের সাপেক্ষে বস্তুটার মুভমেন্ট আমরা বিবেচনা করছি, তাই এগুলোকে বলা হবে অক্ষীয় ভেক্টর। তো এই চ্যাপ্টারে যতগুলো ভেক্টর আসবে ম্যাক্সিমামটাই আমরা অক্ষীয় ভেক্টর দিয়ে ব্যাখ্যা করব। তাহলে প্রথম যেটা আলোচনা করব, প্রথম হচ্ছে কৌণিক সরণ, ইংলিশটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা ব্যাখ্যা করতে পারি এরকম, ধরে নিচ্ছি কোনো একটা কণা পি থেকে কিউ পর্যন্ত গেছে। তো সেক্ষেত্রে যে বিন্দুকে কেন্দ্র করে গেছে সেটা যদি ও হয়, এগুলোকে আমরা আর করে দেখাতে পারি। এখানে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কোণ থিটা নিচ্ছি, এখানে বৃত্তচাপ হচ্ছে এস। তাহলে এখানে এই যে এই থিটাটা পাচ্ছি এটাকেই বলা হবে কৌণিক সরণ। আমরা কৌণিক সরণকে এইভাবে বলতে পারি, কোনো ঘূর্ণনশীল কণার প্রাথমিক ও অন্তিম অবস্থান দুটি গতিপথটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক সরণ বলা হয়। তাহলে প্রাথমিক বিন্দু ছিল পি এবং অন্তিম বিন্দু আছে কিউ, প্রাথমিক আর অন্তিম বিন্দুর মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে তাকেই বলা হচ্ছে এক্ষেত্রে কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণকে আমরা ব্যাখ্যা এই রকম সমীকরণের সাহায্যে দিতে পারি। থিটা সমান আমরা জানি বৃত্তচাপ এস বাই আর, অর লেখা যেতে পারে এস ইকুয়ালস টু আর থিটা।
এবার এখানে যদি পি আর কিউ বিন্দুটা খুব কাছাকাছি হয় তাহলে এসটা হয়ে যাবে রৈখিক সরণ এবং আরটা হয়ে যাবে থিটাটা হয়ে যাবে কৌণিক সরণ। মানে এখান থেকে আমরা এর সম্পর্কে চলে আসব, রৈখিক সরণ ও কৌণিক সরণের সম্পর্ক। কীরকম নিতে পারি, আমরা পেয়েছি হচ্ছে এস ইকুয়াস টু আর ইন্টু থিটা বা থিটা ইকুয়াস টু এস বাই আর। এটাই হচ্ছে রৈখিক সরণ আর কৌণিক সরণের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে নতুন জিনিস আকারে আমরা পেয়েছি থিটা ইকুয়াস টু হচ্ছে এস বাই আর। এসটা যদি রৈখিক দূরত্ব ধরি, থিটা ক্ষুদ্র হওয়ার জন্য আরটা কি হচ্ছে ব্যাসার্ধ, তো দুটোই দূরত্ব হচ্ছে। তাহলে এর কিছু প্রপার্টি আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে রাশিটা কি, রাশিটা অবশ্যই ভেক্টর। ভেক্টর হলো, এটা মেরু ভেক্টর নয়, এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। 2 নাম্বার নেব মাত্রা। তাহলে থিটার মাত্রা সমান লিখতে পারি এস এর মাত্রা এল, আর এর মাত্রাও হয়ে যাবে এল। অতএব থিটাটা হয়ে যাবে মাত্রাহীন রাশি। যেহেতু মাত্রাহীন রাশি তাই একক থাকার কথা নয়, কিন্তু আমরা এসআই পদ্ধতিতে একে একক দিয়েছিলাম। থিটার একক হচ্ছে রেডিয়ান, একে আমরা আর এ ডি দিয়ে নির্দেশ করতে পারি। এবার কোণের সাথে অ্যাঙ্গেলের সাথে রেডিয়ানের সম্পর্ক কি, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ক্যালকুলেশনের সুবিধার্থে পাইটাকে আমরা 22/7 বা 3.14 নিতে পারি। তাহলে 180 ডিগ্রি সমান এক্ষেত্রে হয়ে যাবে পাই রেডিয়ান। এটাই হচ্ছে কৌণিক সরণ। নেক্সট আমরা আসব কৌণিক বেগ। যেমন রৈখিক বেগের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম ভি ইকুয়াস টু হয় এস বাই টি। একক সময়ে যে পরিমাণ সরণ ঘটে তাকেই বলা হয়েছিল বেগ। কৌণিক সরণের ক্ষেত্রে এটাকে আমরা ওমেগা দিয়ে ডিনোট করব। ওমেগা ইকুয়াস টু হয়ে যাবে থিটা বাই টি। তাহলে সংজ্ঞা দিতে পারি সময় সাপেক্ষে কোনো কণার কৌণিক সরণের হারকেই বলা হবে কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ ইকুয়াস টু এক্ষেত্রে হয়ে যাচ্ছে থিটা বাই টি। তাহলে এটাও নতুন জিনিস এসছে, তো এক্ষেত্রেও আমরা এর রাশিটা নেব। রাশিটা অবশ্যই ভেক্টর, ভেক্টর বলতে অক্ষীয় ভেক্টর। দ্বিতীয় নেব হচ্ছে মাত্রা। যেহেতু থিটাটা মাত্রাহীন রাশি তাহলে ওমেগা মাত্রা হয়ে যাবে 1/T, বা এটাকে লিখতে পারি টি ইনভার্স। এবার এককে আসতে পারি, তো এটার একক এসআই পদ্ধতিতে যদি নেই, এসআই পদ্ধতিতে এটা হয়ে যাবে থিটা বাই টি, অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড। আর যদি সিজিএস পদ্ধতিতে নেই সেক্ষেত্রে থিটাটা মাত্রাহীনের জন্য কোনো একক আসবে না, কিন্তু টিটা আসবে, যেটাকে বলা হচ্ছে সেকেন্ড ইনভার্স। নেক্সট আমরা আসবো হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগে, ইনস্ট্যান্টিনিয়াস। তাৎক্ষণিকের ক্ষেত্রে আমরা ওমেগাকে এইভাবে দেখাতে পারি, ওমেগা লিমিট ডেল্টা টি টেন্স টু যদি 0 হয় এটাকে লিখতে পারি ডেল্টা থিটা বাই ডেল্টা টি। অর্থাৎ আমরা ওমেগা সমান লিখতে পারি ডি থিটা বাই ডিটি। যেমন ভি ছিল হচ্ছে ডিএস বাই ডিটি। দুটো চ্যাপ্টার একদম প্যারালাল, একটা যদি ঠিকঠাক বুঝে থাকি আর একটা বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। নেক্সট এখান থেকে আমরা পর্যায়কাল আলোচনা করব। তাহলে পর্যায়কালের ব্যাখ্যা আমরা এরকম দিতে পারি, ধরে নিচ্ছি যদি একটা কণা একটা বৃত্তকে পুরোটা কভার করে তার ক্ষেত্রে এর কেন্দ্রে যে কোণটা তৈরি হবে সেটা লিখতে পারি থিটা ইকুয়াস টু 2 পাই। এবার এই পুরো বৃত্তটা কভার করতে যদি এর সময় লাগে ক্যাপিটাল টি, সেক্ষেত্রে ওমেগা ইকুয়াস টু আমরা জানি থিটা বাই টি হয়। তাহলে এখন যদি ওমেগার মান বসাই, ওমেগা ইকুয়াস টু থিটার মান বসাচ্ছি 2 পাই, টি এর মান বসাচ্ছি ক্যাপিটাল টি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব ক্যাপিটাল টি ইকুয়াস টু 2 পাই/ওমেগা। এই যে এই ক্যাপিটাল টিটা আছে, এই ক্যাপিটাল টিকেই বলা হবে পর্যায়কাল। নেক্সট আসবো কম্পাঙ্কে। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তো কম্পাঙ্ক দুটো জিনিস ছিল, একটা ছিল রৈখিক কম্পাঙ্ক, একটা ছিল কৌণিক কম্পাঙ্ক। রৈখিক কম্পাঙ্ক অলরেডি আমরা জানি,
রৈখিক কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করে, অর্থাৎ n দিয়ে যদি রৈখিক কম্পাঙ্ককে আমরা ডিনোট করি, n = লিখতে পারি 1/T। তাহলে এইখানে যেটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। যেহেতু পূর্ণবৃত্ত সম্পন্ন করছে, কৌণিক কম্পাঙ্ককে এখানে আমরা ওমেগা দিয়ে দেখাবো। ওমেগা = লিখতে পারি 2π/T। এবার যেহেতু 1/T সমান n আছে, তাহলে ওমেগা = লিখতে পারি 2π × n। এটা হচ্ছে রৈখিক কম্পাঙ্কের সাথে কৌণিক কম্পাঙ্কের সম্পর্ক। নেক্সট, এখানে আরও কতগুলো একক আসবে। যেমন প্রথম একক নিচ্ছি RPS, রোটেশন পার সেকেন্ড বা রেভলিউশন পার সেকেন্ড, যেটা খুশি নিতে পারি। প্রথমটা নিচ্ছি হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড। তো রেভলিউশন পার সেকেন্ডের সাথে রেডিয়ান পার সেকেন্ডের যদি আমি সম্পর্ক আনি, 1 RPS = লেখা যেতে পারে θ/T। যেহেতু RPS আছে, অতএব লিখতে পারি 1 RPS, থিটাটা লিখতে পারি 2π/Tটা হয়ে যাচ্ছে সেকেন্ডের জন্য 1, এত রেডিয়ান পার সেকেন্ড। অতএব লিখতে পারি 1 RPS = 2π রেডিয়ান পার সেকেন্ড। দ্বিতীয় আসবো হচ্ছে 1 RPM, রেভলিউশন পার মিনিট, 1 মিনিটে যটা সম্পন্ন করছে। তাহলে এইখানে সম্পর্ক আসবে 1 RPM = লিখতে পারবো 2π, থিটার মান বসবে এবং টি এর মান বসবে 60, এত রেডিয়ান পার সেকেন্ড। অতএব সম্পর্ক আসবে 1 RPM = π/30 রেডিয়ান পার সেকেন্ড। নেক্সট আসবো 1 RPH, এটা হচ্ছে রেভলিউশন পার আওয়ার। তো এক্ষেত্রে একইভাবে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারি 1 RPH = 2π/1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এত রেডিয়ান পার সেকেন্ড। অতএব 1 RPH = লেখা যেতে পারে π/1800 রেডিয়ান পার সেকেন্ড। এটা হয়ে যাবে এই দুজনের মধ্যে সম্পর্ক। এটা RPM আর রেডিয়ান পার সেকেন্ডের মধ্যে সম্পর্ক, আর এটা হচ্ছে RPS আর রেডিয়ান পার সেকেন্ডের মধ্যে সম্পর্ক। তাহলে যদি আমরা একটা এক্সাম্পল নিই, ধরে নিচ্ছি একটা ক্লক বা ঘড়ির জন্য নিচ্ছি। ঘড়ির 3টা কাঁটা আছে, একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, একটা হচ্ছে মিনিটের কাঁটা, আর একটা হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে এই 3টার বেগ কত হবে? সেকেন্ডের কাঁটার বেগ নিতে পারি 2π/60, কারণ সেকেন্ডের কাঁটা কি করে 60 সেকেন্ডে একটা কমপ্লিট রোটেশন দেয়, মানে ওর অ্যাঙ্গেল হচ্ছে 2π। তাহলে এটার বেগ হয়ে যাবে π/30 রেডিয়ান পার সেকেন্ড। মিনিটের কাঁটার ক্ষেত্রে এর কৌণিক বেগ হবে 2π/ মিনিটের কাঁটা, যেহেতু সেটা 1 ঘন্টা একটা রোটেশন কমপ্লিট করে, মানে এটা আমরা 3600 সেকেন্ড নিতে পারি, মানে এটা হয়ে যাবে π/1800 রেডিয়ান পার সেকেন্ড। আর ঘন্টার কাঁটার ক্ষেত্রে এটা 12 ঘন্টা সম্পন্ন করে, অর্থাৎ এটাকে লিখতে পারি π/12 × 3600, কারণ ঘড়ির যেটা থাকে সেটা 12 ঘন্টার ভাগে থাকে। তো এটা যদি সমাধান করি, এটা হয়ে যাবে π/6 × 3600, বা লিখতে পারি π/21600, এত রেডিয়ান পার সেকেন্ড। তো এইভাবে আমরা বিভিন্ন কাঁটার ক্ষেত্রে বেগ কত আসবে সেটা নির্ণয় করতে পারি। নেক্সট আমরা নেব রৈখিক বেগ v ও কৌণিক বেগ ওমেগা এর সম্পর্ক। তাহলে সম্পর্ক নির্ণয় করবার জন্য আমরা জানি v = হয় s/t, একক সময়ে যে পরিমাণ সরণ হবে বা সরণ পরিবর্তনের হারকেই বলা হচ্ছে রৈখিক বেগ। এটা 1 নম্বর সমীকরণ নিচ্ছি। আবার আমরা একটু আগে প্রমাণ করেছি s = r θ 2 নম্বর। তাহলে এই দুটো থেকে যদি সমাধান করি, v = লেখা যেতে পারে r θ/t। এইবার θ
থিটা বাই টি ইকুয়াস টু হচ্ছে ওমেগা। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াস টু আর ইন্টু ওমেগা, বা লেখা যেতে পারে ওমেগা ইকুয়াস টু ভি বাই আর, রৈখিক বেগের সাথে কৌণিক বেগ বা কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক। একইভাবে যদি এটাকে আমরা কলনবিদ্যার সাহায্যে বের করি, অল্টারনেটিভ মেথড যে কোনোটা করা যেতে পারে, তাহলে এখানে আমরা জানি এস ইকুয়াস টু হয় আর থিটা। তাহলে এটা যদি ডেরিভেটিভ করি লিখতে পারবো ডিএস বাই ডিটি, টাইমের রেসপেক্টে করছি যেহেতু আরটা ধ্রুবক থাকে, আর ইন্টু লেখা যেতে পারে ডি থিটা বাই ডিটি। তাহলে ডিএস বাই ডিটি সমান ভি হয়, এটা হয়ে যাবে আর ইন্টু ওমেগা। একইভাবে এটাকে আমরা লিখব ভেক্টর রূপে। ভেক্টর রূপে নিলে পাবো ভি ইকুয়াস টু হয় ওমেগা ক্রস আর, কারণ হচ্ছে ওমেগাটাও ভেক্টর রাশি, আরটাও ভেক্টর রাশি, দুটোরই মান দিক উভয় আছে, তো এই দুটো গুণ করার ফলে যেটা আসছে সেটাও ভেক্টর রাশি, তাই এটাকে আমরা ক্রস প্রোডাক্ট দিয়ে নির্দেশ করতে পারি। তো ভি ইকুয়াস টু হয়ে যাবে এক্ষেত্রে ওমেগা ইন্টু আর বা ওমেগা ক্রস আর। নেক্সট আসবো কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমরা রৈখিক দিয়েও এটাকে আলোচনা করব। রৈখিকের ক্ষেত্রে যেমন ছিল এ ইকুয়াস টু ভি বাই টি, একক সময়ে যে বেগ পরিবর্তন হয় তার হারকেই বলা হয়েছিল রৈখিক ত্বরণ। কৌণিক ত্বরণের ক্ষেত্রে এটাকে আমরা আলফা দিয়ে দেখাবো। আলফা ইকুয়াস টু লিখতে পারবো ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি, যেখানে ওমেগা ওয়ানটা ধরছি প্রাথমিক বেগ, ওমেগা টুটা ধরছি অন্তিম বেগ। তাহলে উপরেরটা হচ্ছে কৌণিক বেগ পরিবর্তনের সময়, যেহেতু ভাগে আছে তাই কৌণিক বেগ পরিবর্তনের হারকেই বলা হচ্ছে আলফা। তো এক্ষেত্রে যদি ওমেগা ওয়ান ইকুয়াস টু জিরো হয় আর ওমেগা টু ইকুয়াস টু যদি ওমেগা হয়, অর্থাৎ প্রাথমিক কৌণিক বেগ শূন্য ছিল এবং অন্তিমটা যদি ওমেগা হয়, সেক্ষেত্রে আলফা ইকুয়াস টু লেখা যেতে পারে ওমেগা বাই টি। এইবার নতুন জিনিস, এর একক মাত্রা রাশি এগুলো দেখব। প্রথম রাশি নিতে পারি, আবার এটা আসবে অক্ষীয় ভেক্টর বা শুধু এটাকে ভেক্টর রাশি দিয়ে আমরা ডিনোট করতে পারি। নেক্সট আমরা মাত্রা নেব। মাত্রা আসবে যেহেতু ওমেগাটা টি টু দি পাওয়ার মাইনাস আসে, তাই আলফার মাত্রা টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টি, তাহলে আলফার মাত্রা আসবে টি টু দি পাওয়ার মাইনাস টু। একক যদি সিজিএস পদ্ধতিতে নেই সেক্ষেত্রে এটা হয়ে যাবে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, যদি এসআইতে নেই সেক্ষেত্রে এটা হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে যাবে ত্বরণের একক সিজিএস এবং এসআইতে। নেক্সট আমরা আসবো তাৎক্ষণিক। তাৎক্ষণিকের ক্ষেত্রে রৈখিক ত্বরণকে আমরা এ ইকুয়াস টু দেখিয়েছিলাম ডি টু এস বাই ডি টি টু দিয়ে। এক্ষেত্রে আমরা আলফাকে দেখাতে পারি ডি টু থিটা বাই ডি টি টু দিয়ে, বা এটাকে আমরা লিখতে পারি আলফা ইকুয়াস টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি, বা লেখা যেতে পারে আলফা ইকুয়াস টু ডি ওমেগা বাই ডিটি। এবার ওমেগা সমান হচ্ছে ডি থিটা বাই ডিটি, সেটা বসালে আমরা পাবো ডি টু থিটা বাই ডি টি টু। তো কৌণিক ত্বরণ যেরকম হয় সেরকম কৌণিক মন্দনও হয়। যদি কৌণিক বেগটা বৃদ্ধি পায় তার ক্ষেত্রে ত্বরণ, যদি হ্রাস পায় তার ক্ষেত্রে মন্দন আসবে। নেক্সট আমরা সম্পর্কে আসবো। কার কার সম্পর্ক? রৈখিক ত্বরণ এ আর কৌণিক ত্বরণ আলফা এর সম্পর্ক। তো এক্ষেত্রে আমরা যে কোনো একটা দিক থেকে আসতে পারি। ধরে নিচ্ছি আমরা এ থেকে আসছি, এ ইকুয়াস টু হয় ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। এবার ভি ইকুয়াস টু আমরা জানি ওমেগা ইন্টু আর, অতএব ভি টু ইকুয়াস টু লেখা যেতে পারে ওমেগা টু ইন্টু আর। ভেক্টরে যদি করি, ধরে নিচ্ছি পুরোটাই ভেক্টরে করব, তাহলে ভি ওয়ান ইকুয়াস টু লেখা যেতে পারে ওমেগা ওয়ান ক্রস আর। তাহলে এটাকে যদি রিপ্লেস করি, এ ইকুয়াস টু লেখা যেতে পারে ওমেগা টু ক্রস আর মাইনাস ওমেগা ওয়ান ক্রস আর বাই টি, और লিখতে পারি এ ইকুয়াস টু আরটা কমন নিয়ে নেব ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি ক্রস আর।
যেহেতু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি ইকুয়াস টু আলফা, অতএব এ ইকুয়াস টু লেখা যেতে পারে আলফা ক্রস আর। এটা হচ্ছে রৈখিক আর কৌণিকের মধ্যে সম্পর্ক, যেহেতু আলফা ইকুয়াস টু হচ্ছে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। তো এটাই এদের মধ্যে সম্পর্ক। আর এটা হচ্ছে এর ভেক্টর ফর্ম, অর্থাৎ কৌণিকের সাথে যদি আরটাকে আমরা ক্রস প্রোডাক্ট করি তার ক্ষেত্রে আমরা রৈখিক ভেক্টর পাবো। তাহলে এবার তুলনায় আসব, সমীকরণে আসব। তো সমীকরণ নির্ণয় করবার জন্য রৈখিকের সাথে কৌণিকে যাব। রৈখিকের ক্ষেত্রে এই পাশে রৈখিক দিচ্ছি, এই পাশে কৌণিক দিচ্ছি। তো রৈখিকের ক্ষেত্রে সরণ ছিল এস, এখানে এটা চেঞ্জ হয়ে থিটা হয়েছে। ওখানে প্রাথমিক বেগ ইউ ছিল, এখানে আমরা ওমেগা ওয়ান নিচ্ছি। অন্তিম বেগ ভি ছিল, এখানে আমরা ওমেগা টু নিচ্ছি। ওইখানে ত্বরণ এ ছিল, এখানে আমরা আলফা নিচ্ছি। তাহলে সময়ের কোনো পরিবর্তন নেই, সময়টাকে আমরা সময় রাখতে পারি। তাহলে এখানে প্রথম সমীকরণ ছিল এস সমান ভিটি, এখানে সেটা লিখতে পারবো থিটা ইকুয়াস টু ওমেগা ইন্টু টি। দ্বিতীয় সমীকরণ ছিল ভি সমান ইউ প্লাস এটি, এখানে এটা লিখতে পারবো ওমেগা টু সমান ওমেগা ওয়ান প্লাস আলফা টি। তৃতীয় এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এক্ষেত্রে এটা লিখতে পারবো থিটা সমান ওমেগা ওয়ান টি প্লাস হাফ ইন্টু আলফা টি স্কোয়ার। লাস্ট ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু এস, এক্ষেত্রে লেখা যাবে ওমেগা টু স্কোয়ার সমান ওমেগা ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু আলফা ইন্টু থিটা। এইগুলো হয়ে যাবে রৈখিকের সাথে কৌণিকের তুল্য কিছু সমীকরণ। এটা প্রাথমিক অবস্থায় ক্যালকুলেশন করছি, এছাড়াও অনেক সমীকরণ আসবে, যা যা রৈখিকে এসছে তাই তাই কৌণিকেও আসবে।